এবারে আমরা 5 নম্বরের যে কম্পোনেন্টটা আছে সেটাকে নিয়ে একটু আলোচনা করি, তার নাম প্লাস্টিড। মনে রাখবে প্লাস্টিড যেটা প্রোক্যারিওটে কি ছিল তার আমরা কম্পেয়ার করেছিলাম ক্রোমাটোফোর নামে। আর এখানে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা প্লাস্টিড দেখতে পাই, অ্যানিমেল সেলের ক্ষেত্রে প্লাস্টিড দেখতে পাওয়া যায় না, ফিউ এক্সেপশন আছে, যেমন ইউগ্লিনা। ইউগ্লিনাকে এমন একটা অর্গানিজম বলা হয়, মনে রাখবে, যারা প্ল্যান্ট এবং অ্যানিমেলের ইন্টারমিডিয়েট অর্গানিজম। কাজেই ইউগ্লিনা একটা অ্যানিমেল সেল হওয়া সত্ত্বেও তাদের মধ্যে প্লাস্টিড থাকে। তাহলে অ্যানিমেলের মধ্যে প্লাস্টিডের যে অবস্থান সেটা খুব কম, রেয়ার, এক্সেপশনাল। আমি ইউগ্লিনা কথা বললাম। এছাড়াও মোস্টলি প্ল্যান্ট সেলের মধ্যে যারা গ্রিন, মোটামুটি বলা যেতে পারে, প্লাস্টিড কিন্তু একটা বিরাট নলেজ। তোমাদের প্লাস্টিডের নলেজের মধ্যে অনেক গুলিয়ে ফেলা পার্ট আছে, আমি সেগুলো অল্প অল্প করে তোমাদের ডিসকাস করে দেবো। এনি ভেসিকেল লাইক স্ট্রাকচার, তার মধ্যে পিগমেন্ট থাকতে পারে, তার কালার যে সবসময় গ্রিন হবে তা নয়, বিকজ প্লাস্টিডকে যখন আমরা ভাগ করব তাকে আমরা প্লাস্টিডকে জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করে দিয়ে থাকি। একটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, এইদিকে থাকে ক্রোমোপ্লাস্ট, আর এইদিকে থাকে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, CHL, ক্লোরোপ্লাস্ট থাকে এই জায়গাটায়। ঠিক আছে, ক্রোমো মানে আমি কালারফুল বলেছিলাম, অর্থাৎ যেগুলোর মধ্যে প্লাস্টিড কিন্তু হোয়াইটও কিন্তু একটা কালার, মনে রাখবে, হোয়াইট কালার যাদেরকে আমরা লিউকোপ্লাস্ট বলি। ঠিক আছে, তো ক্রোমোপ্লাস্টের মধ্যে ওটাকে পড়ে থাকে। কালারলেসকে আমরা লিউকোপ্লাস্ট বলবো, আর ক্রোমোপ্লাস্টের মধ্যে হোয়াইট, ক্যারোটিন, জ্যান্থোফিল, এরা সবাই পড়বে হচ্ছে ক্রোমোপ্লাস্টের মধ্যে। CHROMO, এটা লেখা যায় না, এটা মাউস দিয়ে লিখতে একটু অসুবিধা হয়, পেন দিয়ে লেখা যেতে পারতো। আর ক্লোরোপ্লাস্ট অনলি গ্রিন ইন কালার। যে যত তোমরা প্ল্যান্ট দেখতে পাও তার মধ্যে যে গ্রিন কালারগুলো লিফে দেখতে পাও, সেই গ্রিন ইন কালারের প্লাস্টিডকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট হলো প্লাস্টিডেরই একটা রূপ। আবার এই প্লাস্টিডের অন দ্য বেসিস অফ দেয়ার ফুড স্টোরেজ তাকে আমরা তিনটে প্লাস্টিডের নাম করি। এটা হচ্ছে এখন যে ক্লাসিফিকেশনটা বললাম, অন দ্য বেসিস অফ দেয়ার পিগমেন্টস। পিগমেন্টের হিসাবে ক্রোমোপ্লাস্ট অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। ক্রোমো মিনস কালারফুল প্লাস্ট, যেগুলো গ্রিন বাদ দিয়ে, গ্রিন একটা কালার ঠিকই কিন্তু গ্রিন ক্রোমোপ্লাস্ট একটু আলাদা করে দিয়েছি। সেরকম ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্যারোটিনয়েডস, ক্যারোটিন, জ্যান্থোফিল, এরা পড়বে ক্রোমোপ্লাস্টের মধ্যে। আর ক্লোরোপ্লাস্টে অনলি গ্রিন পড়বে। আবার প্লাস্টিডকে যদি আমরা ফুড স্টোরেজের একটা ভেসিকেল বলে কম্পেয়ার করি, কারণ প্ল্যান্ট ফুড তৈরি করে সেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট সাপ্লাই করে, সেই কার্বোহাইড্রেট কখনো প্রোটিনে কনভার্ট করে, কখনো সেটা লিপিডে কনভার্ট করে, তাদের নাম অনুসারে সেই প্লাস্টিডগুলোর নাম কিন্তু আলাদা হয়ে যায়। সেগুলোকে আমরা যদি কার্বোহাইড্রেট স্টোর করে, কথাগুলো শুনে নাও, তাকে বলবে অ্যামাইলোপ্লাস্ট। যদি তার মধ্যে প্রোটিন স্টোর করে তাকে বলবে অ্যালিউরন প্লাস্ট। আর যদি তার মধ্যে ফ্যাট প্রোডাক্ট স্টোর করে তাকে বলবে এলাইওপ্লাস্ট। তোমরা প্রোটিন স্টোরেজ প্ল্যান্ট লিফ বা প্ল্যান্টের নাম শুনেছো, যেগুলো প্ল্যান্ট প্রোটিন প্রডিউস করে, কারা? এনি টাইপ অফ লেন্টিলস, ডাল, সেই সব গাছে কিন্তু অনেক বেশি অ্যালিউরন প্লাস্ট দেখা যাবে। আবার অনেক প্ল্যান্ট আছে যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লিপিড বা তেল জাতীয় প্রোডাক্ট স্টোর করা থাকে, যেমন সর্ষের তেল, মাস্টার্ড, তার মধ্যে কিন্তু থাকবে এলাইওপ্লাস্ট বেশি। সবকটাই থাকবে কিন্তু কার পরিমাণ বেশি থাকে। আবার ধান, গম, এগুলো কার্বোহাইড্রেট প্রোডাক্ট, তার মধ্যে থাকবে অ্যামাইলোপ্লাস্ট। এগুলো কিন্তু এক ধরনের প্লাস্টিড। কাজে প্লাস্টিডের নলেজ কিন্তু এই জায়গায় বুঝবে। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ পিগমেন্ট, আরেকটা অন দ্য বেসিস অফ ফুড স্টোরেজ। এইভাবে প্লাস্টিডকে আমরা ডিসকাস করতে পারি। চলো আমরা প্লাস্টিডের আরেকটু ইনফরমেশন আমরা নিয়ে নিই। সেই ইনফরমেশনগুলোর মধ্যে যখন যাব, দেখো এই যে এখানে চলে এলো, দে আর ফাউন্ড ইন প্ল্যান্ট সেল অ্যান্ড ইউগ্লিনয়েডস, অর্থাৎ ইউগ্লিনের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা আমি আগেই বলে দিয়েছি। লার্জ সাইজ
ইজিলি অবজার্ভড আন্ডার মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের মধ্যে খুব সহজেই দেখতে পাওয়া যায় এদেরকে, এমনকি লাইট মাইক্রোস্কোপে, ইলেকট্রন মাইক্রোস্কোপ অনেক সময় দরকার হয় না। দে কন্টেইন সাম পিগমেন্টস, এবং প্লাস্টিডও কিন্তু ডাবল মেমব্রেন স্ট্রাকচার, অবভিয়াসলি তাতে বুঝতে পারবে এদের নিজস্ব ডিএনএ থাকে। আমরা নেক্সট ইনফরমেশনে চলে যাই প্লাস্টিডের। দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম বেসড অন দ্য টাইপস অফ পিগমেন্ট প্লাস্টিড আর 3 টাইপস, একটা ক্লোরোপ্লাস্ট, আরেকটা ক্রোমোপ্লাস্ট, আরেকটা লিউকোপ্লাস্ট। পিগমেন্ট কেমন থাকবে? ক্লোরোপ্লাস্ট আগেই তোমাদের বলে দিচ্ছি গ্রিন ইন কালার, এই দেখো গ্রিন কালারের। ক্রোমোপ্লাস্ট যেগুলো কালারফুল, এই যে ভেতরে কালারফুল প্লাস্টিড প্রত্যেকটা স্টোর। আর লিউকোপ্লাস্ট বলবো কালারলেস। তোমরা লিউকোপ্লাস্টার নাম শুনেছো? যদি হোয়াইট লিউকোপ্লাস্টার দেখো, আমাদের যেগুলো হাতে বা পায়ে বা কোনো একটা অর্গানে যখন আমরা চোট পাই তখন লিউকোপ্লাস্টার লাগা হয়, সেগুলোকে সাদা থেকে লিউকো হয়, কিন্তু অ্যাকচুয়ালি কালারলেস প্লাস্টিডকে আমরা বলি লিউকোপ্লাস্ট। ইট ইজ নট দ্য হোয়াইট, হোয়াইট বলে আমরা যেন ভুল না করি। কালারলেস ইজ দ্য লিউকোপ্লাস্ট। এবার আমাদের প্লাস্টিডের কয়েকটা আরো স্পেশাল মডিফিকেশন, সেগুলো আমরা তোমাদের কাছে এখানে তুলে ধরছি। দেখো প্লাস্টিডের ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আমাদের আছে সেগুলো ইটিওপ্লাস্ট, প্রোপ্লাস্টিড। আসল কথা প্লাস্টিড, প্রোপ্লাস্টিড মানে একেবারে আদি, মানে ফার্স্ট ফর্ম অফ প্লাস্টিড, এটাকে আমরা প্রোপ্লাস্টিড বলে, যেগুলো জাস্ট তৈরি হয়। প্রোপ্লাস্টিডটাই ইন কোর্স অফ টাইম অ্যাজ পার দ্য ফিজিওলজি অ্যান্ড ফাংশন অ্যান্ড দ্য নিড অফ দ্য প্ল্যান্ট সেল, এই প্লাস্টিডগুলো তাদের যে রূপ বা তাদের যে চেহারাটা সেটা বদলে দেয়। তাদের কারো নাম হয় ইটিওপ্লাস্ট, কারো নাম ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট অথবা অ্যালিউরন প্লাস্ট। আমি আগেই বলেছি কেউ কেউ প্রোটিনোপ্লাস্টও বলে থাকে। এই যে নামগুলো, এগুলো কিন্তু বেসিক প্লাস্টিডের কিছু ভাগ। কেন ভাগ? এগুলো অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি অফ দ্য প্ল্যান্ট সেল। এবার ওয়ান বাই ওয়ান একটু ডিসকাস করে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রথমে আসছি আমরা ক্লোরোপ্লাস্টে। কন্টেইন ক্লোরোফিল, গ্রিন কালার, and carotenoids pigment. They trap light energy for photosynthesis, এটা আমরা জুনিয়র ক্লাস থেকে জানি। এছাড়া আছে ক্রোমোপ্লাস্ট, they contain fat soluble carotenoid, গাজরের যে কালারটা দেখেছো ক্যারোট কালার, ক্যারোটিন, সেইখান থেকে ক্যারোটিনয়েড কথাটা এসেছে, এবং তার কালার কিন্তু সেই ওই অরেঞ্জ কালারই হয়ে থাকে। পিগমেন্ট লাইক ক্যারোটিন, তার কালার হচ্ছে অরেঞ্জ। আমি এখনই বলেছি জ্যান্থোফিল, আগেই বললাম কথাগুলো, এগুলো কিন্তু ভবিষ্যতে আর বলবো না। ইয়েলো কালার পিগমেন্ট, জ্যান্থোফিল হলেই তার কালারটা হয়ে যাবে ইয়েলো, ক্যারোটিন হলেই ক্যারোট কালার বা অরেঞ্জ কালার। দিস গিভস ইয়েলো, অরেঞ্জ অর রেড কালার। দেখো রেড কালারটাও কিরকম, যখন ইয়েলো অরেঞ্জকে নির্দিষ্ট রেশিওতে তারা মিলে যাবে তারা রেড কালার দেয়। তার মানে এখন থেকে তোমরা বাইরে বেরিয়ে যদি কোনো ফ্রুট কালার, টমেটোর কালার বা গাজরের কালার বা আরো যে কালারফুল যে আমাদের সবজি বা যে কোনো ধরনের ভেজিটেবলগুলো আছে, তখনই বুঝতে পারবে এই ধরনের কোনো না কোনো প্লাস্টিডের কারণে এই কালারগুলো হয়েছে। একদম তাই, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড করে নেবে। ইয়েলো কালারের যেমন পেঁপে হতে পারে, পাকা আম হতে পারে, কলা হতে পারে, কলার বাইরের খোসাটা, তাহলে অবভিয়াসলি বুঝে নেবে জ্যান্থোফিল আছে। যদি ক্যারোটিন কালার হয়, ক্যারোটের কালার হয়, তাহলে বুঝে নেবে সেটা ক্যারোটিনয়েড আছে, ক্যারোটিন আছে। আবার এই ক্যারোটিন, জ্যান্থোফিল এবং হোয়াইট কালারটা ঠিকঠাক রেশিওতে মিশে গেলে দেখা যায় আরেকটু ডিপ কালারের যদি হয়ে যায় ক্যারোটিন, সেটা রেডিশ এবং লাল রং হবে, সেটাও কিন্তু একটা পিগমেন্ট। এই ক্যারোটিন, জ্যান্থোফিল তারা রেশিওতে মিলেই তৈরি করে এটা, ঠিক আছে? কারণ রেড কালারের জন্য ডেডিকেটেড কোনো পার্টিকুলারলি প্ল্যান্টের ক্ষেত্রে সেরকম কোনো প্লাস্টিড আমাদের নেই, এরা কম্বিনেশন করে দিয়ে সেই রেড কালারটা আনে, মেইনলি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার। এছাড়া রয়ে গেছে লিউকোপ্লাস্ট, আমি যেটা বললাম ফুড স্টোরেজের জন্য ইউজ করা হয়। দে আর কালারলেস, আবারও বলেছি তারা হোয়াইট নয়, কালারলেস প্লাস্টিড অফ ভ্যারিড শেপ অ্যান্ড সাইজ
উইথ স্টোরড নিউট্রিয়েন্টস, এরা নিউট্রিয়েন্টকে স্টোর করে, আমি আগেই বলেছি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো স্টোর করে। দে ইনক্লুড অ্যামাইলোপ্লাস্ট, স্টোরড স্টার্চ অর কার্বোহাইড্রেট, এক্সাম্পল হিসেবে পোটাটো। এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আগেই বলে দিচ্ছি এগুলো। এলাইওপ্লাস্ট স্টোর অয়েল অ্যান্ড ফ্যাটস, অ্যালিউরন প্লাস্ট আমি আগেই নামগুলো একটু বলে দিয়েছি, স্টোর প্রোটিন। এক্সামের পয়েন্টে আবারও বলে দিচ্ছি, দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতেই হবে, এগুলো কিন্তু আসবেই আসবে, তোমরা মনে করতে পারো। প্লাস্টিডের অন্য কিছু না আসুক, প্লাস্টিক থেকে এই পার্টটা আসার সম্ভাবনা 99%, কোনো ক্ষেত্রে তুমি 100%ই বলে দেবো। তাহলে প্লাস্টিডের পার্ট এবং প্লাস্টিডের ড্রয়িং তোমাদের করে রাখতে হবে। প্লাস্টিডের আরো কিছু ড্রয়িং তোমাদের কাছে আসছে, সেগুলো আমরা ডিটেলে তোমাদের একটুখানি ডিসকাস করে দেবো। এই যে ছবিটি তোমাদের সামনে চলে এলো, এটা ক্লিয়ার কাট বুঝতে পারছো একটা ক্লোরোপ্লাস্টিড দেওয়া বা ক্লোরোপ্লাস্টিড স্টোর করা সেল। এই ক্লোরোপ্লাস্টিড প্রথমেই তাহলে আমরা আলোচনা করে নিচ্ছি ক্লোরোপ্লাস্টিড নিয়ে। সো দিস ইজ ক্লোরোপ্লাস্টিড, দিজ আর ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আগেই বলেছি এরা মেইনলি ফাউন্ড ইন মেসোফিল সেল অফ দ্য লিভস। কাকে মেসোফিল বলে? এর আগের চ্যাপ্টারে তোমাদের মেসোফিল পড়িয়েছিলাম। একটা লিফের উপরের পার্টটাকে বলে এডাক্সিয়াল, নিচের পার্টটাকে বলে এবাক্সিয়াল। দুটো লেয়ারের মিডিল লেয়ারে ইন বিটুইনে যে একটা লেয়ার থাকবে, সেই লেয়ারের মধ্যে প্যালিসেড প্যারেনকাইমা, এই যে মনে আছে নাম বলেছিলাম, স্পঞ্জি প্যারেনকাইমা নাম বলেছিলাম, এই যে ইন্টারমিডিয়েট স্পেসটার মধ্যেই ম্যাক্সিমাম এই ক্লোরোপ্লাস্টিড গুলো অবস্থান করে। তার জন্য মোস্ট অফ দ্য লিভস ইন দ্য আর্থ আর গ্রিন ইন কালার। তাহলে বিদেশে যে কালারফুল লিভ গুলো থাকে ক্লিয়ার কাট, সেখানে ক্যারোটিনয়েড ক্যারোটিন জ্যান্থোফিল আছে, সেগুলো ফটোসিনথেসিসের পিগমেন্ট হিসেবে কাজ করে। ফটোসিনথেসিস যখন পড়াবো তখন ব্যাপারটাকে ক্লিয়ার করব। ফটোসিনথেসিসের সময় কিন্তু এই নলেজটা লাগবে। যদি টাইম সেভ করতে চাও তাহলে এই নলেজটাকে এই ক্লাস থেকেই তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ পরে কিন্তু আমি প্লাস্টিড নেওয়ার কথা বলবো না, কারণ ডিরেক্ট সেখানে ফটোসিনথেসিসে চলে যাব। আমি জাস্ট স্টেটমেন্ট দেব, তার কারণ কিন্তু এইখানে আমি ব্যাখ্যা করছি। নেক্সট পয়েন্টে পড়বো, প্রথম পয়েন্টটা তো আমরা পড়ে নিলাম। নেক্সট পয়েন্টে, দিজ আর লেন্স শেপ, ওভাল, স্ফেরিক্যাল, ডিস্কয়েড অর রিবন লাইক অর্গানেলিস। এর অনেকগুলো শেপে ভ্যারি করে, তবে আমরা যে ছবিগুলো দেখি মোস্টলি ওভাল শেপে দেখি, ডিমের মতো আকারে দেখি বা রাউন্ড শেপে দেখি। কিন্তু তাছাড়া কোনোটা চ্যাপ্টার ডিস্কের মতো হলে হতে পারে। কি হবে? চ্যাপ্টার হলে তার মধ্যে ক্লোরোপ্লাস্টের নাম্বারটা একটু কম হবে, ব্যাস। ওভাল শেপ আর রাউন্ড শেপের মধ্যে সাধারণত 20 থেকে 40 ইন নাম্বারে থাকে প্রত্যেকটা সেলের মধ্যে। এদের লেংথ একটু বড়, মনে রাখবে, 5 to 10 মাইক্রন, উইডথে 2 to 4 মাইক্রন। দেয়ার নাম্বার ভ্যারিজ ফ্রম 1, এক্সাম্পল ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে একটা থাকে। ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্লোরোপ্লাস্টিড দেওয়া অর্গানিজমের নাম বলো। অনলি ওয়ান ক্লোরোপ্লাস্টিড আছে, তার নাম ক্ল্যামাইডোমোনাস, প্যারামেসিয়াম নয়, ক্ল্যামাইডোমোনাস। কিরকম দেখতে? এর আগে দেখিয়েছিলাম, গোল স্ট্রাকচার হয়, তার মধ্যে দুটো ফ্ল্যাজেলা হয়, সেটাকে ক্ল্যামাইডোমোনাস বলা হয়, যেগুলো জলের মধ্যে ভেসে বেড়ায় অনেকটা শ্যাওলার মতো। ঠিক আছে? এ গ্রিন অ্যালগি, ক্ল্যামাইডোমোনাস একটা গ্রিন অ্যালগি। 20 to 40 পার সেল ইন দ্য মেসোফিল। সাধারণত আমি তোমাকে নাম্বারটা বলে দিই, জেনারেল লিফে 24 এই নাম্বারে থাকে হচ্ছে প্লাস্টিড, প্রায়, এটা অ্যাভারেজ ধরে রাখতে পারো। কোন সেলে, যে সেলের পাতাগুলো খুব ডিপ গ্রিন, তাদের ক্ষেত্রে সেটা 39-40ও হতে পারে, কিন্তু তার বেশি কখনো হবে না। কিন্তু অ্যাভারেজ সেলে সাধারণত 24টা প্লাস্টিড থাকে, এটা একটু মাথায় রাখতে হবে, এটা তোমাদের বলে দিলাম। নেক্সটে কিছু ইনফরমেশন আছে প্লাস্টিড নিয়ে। এই যে প্লাস্টিডের এরকম কিছু ডায়াগ্রাম তোমরা আঁকবে, কারণ ফটোসিনথেসিসের সময় এই প্লাস্টিডের
কিন্তু হিউজ দরকার পড়বে যে প্লাস্টিডের স্ট্রাকচার, তখন আমি আলাদা করে বেশি ডেসক্রাইব করব না, এখন এখান থেকে ডেসক্রাইব করে দিচ্ছি। আমি আবারও বলেছি যে চ্যাপ্টার তোমাদের করাচ্ছি সেই চ্যাপ্টারটি মাদার অফ অল সাবজেক্ট। কারণ দেখো সব সাবজেক্টের কথাই কিন্তু বা সব টপিকের কথা আমি অল্প অল্প করে বলেছি, কারণ যখনই এর পরবর্তীকালে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব তখন এই চ্যাপ্টারের বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমি টেনে 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 নেব। তার জন্য এই চ্যাপ্টার থেকে তোমাদের যদি কোনো গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায়, দেখা যাবে যে এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে এক্সামে। তোমরা যদি কম্পেয়ার করো দেখতে পাবে। তাই এই চ্যাপ্টারের কোনো ইনফরমেশনকে স্কিপ করবে না, আমি বলে দিচ্ছি। কেন? এটা যেমন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ফিউচার নলেজ, বিশেষ করে আমাদের ক্লাস 11এই যখন অনেক নলেজ তোমাদের দেব, অ্যানিমেলেরও নলেজ দেব, প্ল্যান্টেরও নলেজ দেব, তখন এই নলেজগুলো কাজে লাগবে। আমি স্পেশালি যখন বলছি ফটোসিনথেসিস বলে একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু আমি এই প্লাস্টিডের নলেজটা তোমাদের তখন আরেকবার আসবে। মনে রেখো, আগে এই যে ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আগেই বলেছি কাদের ডাবল মেমব্রেন হয়, কারণ তাদের মধ্যে ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ, ডাবল ফর দ্য বেটার প্রোটেকশন, কাজে এর মধ্যে নিজস্ব ডিএনএ আছে, আমরা বলতেই পারি। এবার আমরা এটার মধ্যে যেটা দেখব সেটার মধ্যে একটু আসি। এই যে ক্লোরোপ্লাস্টিডের এদের মধ্যে আউটার মেমব্রেন আছে, ইনার মেমব্রেন আছে, ডাবল লেয়ার বলেছিলাম। এবারে রয়ে যায় এই যে কতগুলো থালার মতো স্ট্রাকচার দেখছো, এই যে ডিস্ক শেপ কতগুলো থালার মতো, এগুলোকে বলা হয় থাইলাকয়েড। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে একটা থাইলাকয়েডকে পুরো কেটে দেখানো হয়েছে, ভেতরে কতগুলো লেয়ার দেখানো হয়েছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লেয়ার গুলোকে বলা হবে, এই যে প্রত্যেকটা লেয়ার, একটা দুটো তিনটে, এই পার্টগুলোকে আমরা বলি থাইলাকয়েড। এবারে গ্রানাম কাকে বলা হয়? এই যে থাইলাকয়েড মিলে এই যে গোটা হোল স্ট্রাকচারটা হয়ে গেছে, এটা অনেকটা গ্র্যানুলের মতো দেখতে, তাই জন্য নামটা মনে রাখো গ্রানাম, ঠিক আছে। এই হোল স্ট্রাকচার কিন্তু, তাহলে একটা টোটাল গ্রানা কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি হয় গ্রানা। থালা আমি ইজিলি বলছি, তোমরা আমরা বাঙালি যারা, তোমরা বাংলায় তারাই শুনছো, অনেকগুলো থালা পর 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 সাজানো আছে, সেই থালাগুলোকে থাইলাকয়েড নাম বলবে। এই থালাগুলো যখন একসঙ্গে একটা গ্রুপ হয়ে, থালা বা প্লেট, সেই গ্রুপটাকে বলবো গ্রানা। এইভাবে আমাদের আসবে গ্রানাম, নাম্বার সিঙ্গুলার প্লুরাল নাম্বারে গ্রানাম অথবা গ্রানা বলা হয়। এবারে এই গ্রানাগুলোকে যদি বাদ দাও, তারপরে এই যে স্পেস গুলো রয়ে গেল, এই যে স্পেস দেখতে পাচ্ছ, এই যে স্পেস, অনেক স্পেস, এখানে স্পেস, এখানে স্পেস, এখানে স্পেস, এই যে স্পেসের মধ্যে ম্যাট্রিক্স ভরা থাকে, এগুলোকে বলা হয় স্ট্রোমা, স্পেস। এবারে দেখো গ্রানাগুলোকে কানেক্ট করেছে, এই যে গ্রানাকে কানেক্ট করেছে, এই দিকে গ্রানাকে কানেক্ট করেছে, এই যে গ্রানাগুলোকে এইখানে একটা কানেক্ট করেছে। ইচ অ্যান্ড এভরি গ্রানাস আর কানেক্টেড উইথ সাম স্ট্রাকচার, দিস স্ট্রাকচারস আর কল্ড স্ট্রোমা ল্যামেলা বা স্ট্রোমা ল্যামেলি। তাহলে এই স্ট্রাকচার কিন্তু পড়তেই হবে, হাইলি ইম্পর্টেন্ট ড্রয়িং এর জন্য। ড্রয়িং না চাইলেও ড্রয়িং দিতে হবে এগুলো সিম্পল ওয়েতে তোমাদের। এবারে আমরা ক্লোরোপ্লাস্টের আরো কিছু ইনফরমেশনে চলে আসি। ইনার মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট ইজ লেস পারমিয়েবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনার মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট ইজ লেস পারমিয়েবল, লেস পারমিয়েবল, ইনার মেমব্রেন ইজ লেস পারমিয়েবল। অর্থাৎ এই যে দুটো মেমব্রেন, আমি যে ইনার মেমব্রেন বলছি, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো পদার্থ সহজে যাতায়াত করতে পারে না, অনেকটা ইমপারমিয়েবল, কিন্তু কিছুটা পারমিয়েবিলিটি আছে, বাট লেস পারমিয়েবল। কিন্তু আউটার মেমব্রেন ইজ ম্যাক্সিমাম মোর পারমিয়েবল। পারমিয়েবল বলে কোনো পদার্থ আউটার মেটেরিয়াল দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। দ্য স্পেস limited by inner membrane of the chloroplast is called stroma। কাজে ইনার মেমব্রেন যেটা রয়ে গেছে এই জায়গাটাকে বলা হয় স্ট্রোমা। It contains a number of organized flattened membranous sacs called thylakoid। এর আগেই বলেছি লেখাগুলো এইভাবে লিখতে হয়। It contains the কতগুলো ডিস্ক শেপ
ফ্ল্যাটেন স্টেপ মেমব্রেনাস স্ট্রাকচার, দে আর কল থাইলাকয়েড। এর আগেই নামটা তোমাদের বলে দিয়েছি। মেমব্রেন অফ থাইলাকয়েডস এনক্লোজড এ স্পেস কল লুমেন। খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যদি একটু এঁকে দিই, এই যে ধরো অনেকগুলো আমি থাইলাকয়েড আঁকছি, থাইলাকয়েডকে এইভাবে আঁকা যেতে পারে। এই যে থাইলাকয়েড গুলো আছে, এক একটা থাইলাকয়েড, এখানে 1 থাইলাকয়েড, 2 থাইলাকয়েড, 3 থাইলাকয়েডস, এই যে তার ভিতরে এই যে স্পেসটা দেখছো, এই যে স্পেস ভেতরের, এই যে ভেতরের স্পেস, দিস স্পেস ইজ কল লুমেন। এই যে পার্টটা তোমাদের বলে দিলাম, দিস স্পেস ইজ কল লুমেন। খুব ইম্পর্টেন্ট স্পেস, কারণ এই লুমেনের মধ্যে কোয়ান্টোজোম থাকে। এই লুমেনের মধ্যে অনেকটা যে ডিমের আছে না, ডিম রাখার যে ট্রে গুলো হয়, ওই ট্রের মতো দেখতে এরকম অসংখ্য এরকম কতগুলো সাজানো থাকে। তার ভেতরে একটা স্পেশালি এনার্জি রিচ কম্পাউন্ড থাকে যাকে বলা হয় কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোমের মধ্যেই সান থেকে এনার্জি এখানে ট্র্যাপড হয়ে আসে। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কথা বললাম। ক্লোরোফিল পিগমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েড। এই যে থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের মধ্যে ওই যে বললাম, ক্লোরোফিলের মধ্যেই যেগুলোতে এনার্জি, হাই এনার্জি, সেটা ট্র্যাপ করে এখানে। এই যে এইগুলোর ভিতরেই কিন্তু ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিল পিগমেন্টের কথা তোমাদের ফটোসিনথেসিসের সময় বলবো, যার জন্য এটা গ্রিন ইন কালার। এই যে ক্লোরোফিল পিগমেন্ট গুলো এখানে জমা থাকে। এই ক্লোরোফিলের মধ্যে কোয়ান্টোজোম থাকে স্ট্রং। এই কোয়ান্টোজোমের মধ্যে সানলাইট কোয়ান্টা আকারে জমা পড়ে, এবং সানলাইট জমা পড়ার পরে এই কোয়ান্টা এনার্জি আসার পরে কোয়ান্টোজোম ক্লোরোফিলটাকে অ্যাক্টিভেট করে। ক্লোরোফিল অ্যাক্টিভ, ক্লোরোফিল নর্মালি শুয়ে থাকে, সে ক্লোরোফিলকে অ্যাক্টিভেট করানোর জন্য কোয়ান্টা এনার্জি দরকার আছে। সেই কোয়ান্টা এনার্জি ইজ গেটিং ফ্রম সানরেজ, সানলাইট, এবং এই অ্যাক্টিভেটেড ক্লোরোফিলই ওয়াটারকে স্প্লিট করে। নইলে ওয়াটার দিয়ে তুমি পাতাকে ধুইয়ে দাও, পাতার মধ্যে যতই ওয়াটার সাপ্লাই করো, রাত্রিবেলায় তুমি ওয়াটার দিয়ে ভরে দাও, ফটোসিনথেসিস হবে না, কারণ সানলাইট নেই। সানলাইট নেই মানে কোয়ান্টা এনার্জি নেই, এনার্জি নেই বলে ক্লোরোফিল অ্যাক্টিভেট হচ্ছে না, আর ক্লোরোফিল অ্যাক্টিভেট হচ্ছে না মানে আমাদের ওয়াটার স্প্লিটিংটা হচ্ছে না। আর ওয়াটার স্প্লিটিং মানে ওয়াটার যে স্প্লিট করে যায়, H+ OH- হাইড্রক্সিল অ্যান্ড হাইড্রোজেন আয়নে ভেঙে যায়, যেটা ফটোসিনথেসিস প্রসেসের ইনিশিয়াল প্রসেস, সেই ইনিশিয়াল প্রসেসটা হতোই না, টোটাল ফটোসিনথেসিস স্টপ হয়ে থাকতো। তার জন্য মোস্ট অফ দ্য কেসেসে দেখবে ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনটা অ্যাবসেন্স অফ লাইটে হয় না। ক্লোরোপ্লাস্টিডের আরো কিছু গঠন তোমাদের বলে দিই। দেখো, এটা বারবার করে কয়েকটা না বললে এগুলো সম্পর্কে তোমাদের স্পেশাল নলেজ হবে না। ইন্টার মেমব্রেন স্পেস আমি আগেই বলে দিয়েছি, দুটো মেমব্রেনের মাঝের স্পেসটাকে ইন্টার মেমব্রেন স্পেস বলে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, তার মধ্যে রয়ে গেছে ইন্টার মেমব্রেন স্পেস। এবার এই ইন্টার স্পেসের মধ্যে আমরা থেকে বেরিয়ে এসে এই যে ছোট হোল পার্টটিকে আমরা গ্র্যানাম বলি। এই গ্রামের মধ্যে এই যে রেড কালারের যে পার্টগুলো দেখছো, সেগুলোর মধ্যে আমাদের এই যে ছোট ছোট ডিস্ক শেপ স্ট্রাকচার, তাদের আমরা থাইলাকয়েড বলি। স্ট্রোমা কাকে বলা হয়? থাইলাকয়েডের বিটুইনে যে স্পেস আছে তাকে স্ট্রোমা বলা হয়। এই স্ট্রোমার মধ্যে ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশন হয়, আগেই বলে দিলাম। অ্যাকুয়াস ফ্লুইড থাকে, অনেকগুলো থাইলাকয়েড দেখে দেওয়া হয়েছে। আর থাইলাকয়েডের লুমেন কোনটাকে বলবে? যার মধ্যে কে জমা থাকে? লুমেনের মধ্যে ক্লোরোফিল জমা থাকে, পিগমেন্ট জমা থাকে। এই যে রেড রেড কালার দিয়ে এখানে মার্ক করা আছে, এই যে রেড কালারের যে মার্ক করা আছে, এই পার্টগুলোই হলো থাইলাকয়েডের লুমেন। আমি আগেই কিছুটা দেখিয়ে দিয়েছি। এবার আমরা কিছু ইনফরমেশনে আসি। থাইলাকয়েডস আর অ্যারেঞ্জড ইন স্ট্যাক্স। স্ট্যাক্স মানে থাকে থাকে থাকে, কল্ড গ্রানা অর দি ইন্টারনাল থাইলাকয়েড, ইন্টিগ্রানাল থাইলাকয়েড। এটাকে ইন্টিগ্রেট করে থাকে, ভেতরে ইন্টিগ্রেট করে থাকে, তাদের ইন্টিগ্রানাল থাইলাকয়েড বলা হয়। গ্রানা, গ্রানা কথাটা হচ্ছে ইন্টিগ্রেট, ইন্টিগ্রেশন থেকে গ্রানা কথাটা এসছে, ইন্টিগ্রানাল থাইলাকয়েডও বলা হয়ে থাকে। দে আর
মেমব্রেন বাউন্ড টিউবুলার স্ট্রাকচার কল্ড স্ট্রোমা ল্যামেলি। কতগুলো স্ট্রাকচার কিরকম, এই যে দুটো থাইলাকয়েডের মধ্যে বা দুটো গ্রানার মধ্যে এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, আগেই বলেছি তাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি, কানেক্টিং দ্য থাইলাকয়েডস, থাইলাকয়েড গুলোকে কানেক্ট করে দেয় অফ দ্য ডিফারেন্ট গ্রানা। দ্য স্ট্রোমা, very important, contain small double standard, এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলবো, সার্কুলার ডিএনএ। আমি বারবার কথাটা বলেছি, যারাই ডাবল মেমব্রেন স্ট্রাকচার হবে ইনার এবং আউটার মেমব্রেন দিয়ে, তার নিজস্ব ডিএনএ থাকবে। রাইবোজোম অ্যান্ড এনজাইম, নিজের রাইবোজোম, নিজের এনজাইম, নিজের ডিএনএ। কার ছিল এর আগে? এর আগে ছিল মাইটোকন্ড্রিয়ারও। সেরকম প্লাস্টিডও একটা কমপ্লিট অর্গানেলি। তাই কোশ্চেন আসতে পারে, মেনশন টু নেমস অফ কমপ্লিট অর্গানেল, সম্পূর্ণ অর্গানেলির দুটো উদাহরণ দাও। তোমরা ইজিলি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের কথা বলতে পারো, নিউক্লিয়াসও বলতে পারো। তাহলে বুঝতে পেরেছ, দিস আর রেসপন্সিবল ফর সিনথেসিস অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। কারণ কার্বোহাইড্রেট প্রোটিন প্ল্যান্টেরই প্রোডাক্ট। লাস্ট পয়েন্টে আমরা পড়বো, দ্য রাইবোজোম অফ দ্য ক্লোরোপ্লাস্ট আর স্মলার। দেখো এরা কিন্তু ইউক্যারিওটিক সেল, কিন্তু হওয়া সত্ত্বেও এদের ভেতরে যে রাইবোজোম গুলো থাকে সেগুলো প্রোক্যারিওটিক ইন নেচার। প্রোক্যারিওট, এটা খুব ইম্পর্টেন্ট আর একটা ইনফরমেশন। দ্য সাইটোপ্লাজমিক রাইবোজোম আর 80S। তাহলে সেলের মধ্যে যদি সাইটোপ্লাজমে যে রাইবোজোম গুলো থাকে, বিকজ অফ ইউক্যারিওটিক সেল, আমি আগেই বলেছি তাদের মধ্যে 80S রাইবোজোম থাকে। আগেই বলেছিলাম যখন প্রোক্যারিওট বুঝিয়েছিলাম। আবার প্রোক্যারিওটের নিজস্ব রাইবোজোম হচ্ছে 70S, যেটা 50S এবং 30S মিলে তৈরি হয়। আশা করি মনে আছে। এস ফর ভেটবার্গস ইউনিট অর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বলা হয়। কিন্তু তাহলে ইউক্যারিওটিক সেলে নর্মালে যে রাইবোজোম গুলো থাকে সেগুলো থেকে 80S, 60 প্লাস 40S মিলে 20 লস হয়ে গিয়ে 80S হয়। সেরকমই ইউক্যারিওট হওয়া সত্ত্বেও প্রোক্যারিওটিক টাইপের নেচারের রাইবোজোম থাকে মাইটোকন্ড্রিয়াতেও, আবার প্লাস্টিডেও। এইগুলোই কিন্তু ইনফরমেশন, বায়োলজি অনলি দ্য ইনফরমেশন, এবং কিছুটা বুঝিয়ে দেওয়া তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি রাইবোজোমস, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার রাইবোজোম। অনেকক্ষণ আগে রাইবোজোম নিয়ে বলেছিলাম প্রোক্যারিওটের ক্ষেত্রে। এবার আমরা ইউক্যারিওটিকের প্রায় একই রকম স্ট্রাকচার, এদেরও দুটো সাব ইউনিট হয়। ইনফরমেশন গুলো প্রায় দিয়ে রেখেছি, তবুও তোমাদের সামনে বলছি। দিস আর নন মেমব্রেনাস গ্র্যানুলার স্ট্রাকচার। নন মেমব্রেনাস বারবারই বলেছি, আবার মনে রাখো। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বারবার না বললে আমাদের মনে থাকে না, তাই লেখাগুলো এনেছি, লেখাগুলো বারবার এনেছি, তোমাদের বুঝিয়েও দিচ্ছি। দ্য গ্র্যানুলার স্ট্রাকচার কম্পোজড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ, তার জন্য এদের কোনো মেমব্রেন থাকে না। তাহলে কোথায় রাইবোজোমকে দেখা যায়? আমি অনেক আগেই বলেছি, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, তার গায়ের মধ্যে যে বড় করে দেখাচ্ছি, এই যে গোল 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 করে লেগে আছে, দিজ আর রাইবোজোমের ইউনিট অ্যান্ড সাব ইউনিট। ফ্রি রাইবোজোমও থাকে কতগুলো, সেলের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। এই যে দিজ আর ফ্রি রাইবোজোম, যারা সাইটোপ্লাজমে থাকে। রাইবোজোম অ্যাসোসিয়েটেড উইথ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আরইআর বলে। এদেরও দুটো সাব ইউনিট হয়। ওপরেরটা দেখতে পাচ্ছ স্মল। আমরা ইউক্যারিওটিক হলে এদেরকে আমরা বলবো স্মল সাব ইউনিটকে বলবো 40S এবং লার্জ সাব ইউনিটকে বলবো 60S। 40 আর 60 কে যদি সিম্পলি তোমরা সামেশন বা যোগ করে দাও তাহলে 100S হয়, কিন্তু আসলে 100S নয়, তারা 20S। তারা যে বলেছিলাম না, নরম নরম দুটো জিনিস চেপে লাগালে কিছুটা লস হয়ে যায়, চেপে যখন বসবে লস হয়ে, তারা 20 লস হয়ে ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S এ কনভার্ট করে থাকে। আমরা জর্জ প্যালাডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, আমরা এটার ক্ষেত্রে তোমাদের বলে দেব নামটা মনে রাখার জন্য। জর্জ প্যালাডে ফার্স্ট অবজার্ভড রাইবোজোম 1953। কেন বলো তো? দেখো অন্যান্য অর্গানেলগুলো ভারী, বড়,
বিগার সাইজ, প্রোটিন সিনথেসিস তখনও ডিসকভার হয়নি, কারণ প্রোটিন সিনথেসিস, ডিএনএ, আরএনএ এগুলো তোমাদের ক্লাস 12-এ পুরো ডিটেল বলবো কিভাবে ক্রোনোলজিতে এগিয়ে এসছে। কারণ রাইবোজোম ইজ এ স্মলেস্ট অর্গানেলি এবং এটাকে বের করা, এক্সট্রাক্ট করা সেল থেকেও খুবই কঠিন। প্রথম দিকে বলেছিলাম সেল ফ্রাকশনেশনে সব থেকে শেষে বেরিয়ে আসে এই রাইবোজোম। জর্জ প্যালাডে, এই যে যার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি প্রথম, নামটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে, জর্জ প্যালাডে 1953। তারপরেই কিন্তু মনে রাখবে ইয়ারগুলোকে এইভাবে কম্পেয়ার করতে পারবো আমরা 1955 নাগাদ বা তারই আশেপাশে খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরা ওয়াটসন ক্রিক বলে ডিএনএর মডেলটা পেয়েছিলাম। অর্থাৎ ওই সময়টায় কিন্তু আমাদের বায়োলজির একটা হিউজ উন্নতি হয়ে গিয়েছিল। রাইবোজোমের আরো কিছু ইনফরমেশন যেটা আমি তোমাদের আগেই বলেছি সেগুলো জাস্ট একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি। 40S, 60S, ইউনিট হয়ে গেল 80S, দেখো লার্জ স্মল সাবইউনিট। এছাড়া আমাদের বেশ কিছু আরো এস আমরা পেতে পারি, 28S এগুলো স্পেশাল ক্ষেত্রে, 5.8S রাইবোজোমাল আরএনএ, আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, 5S আরআরএনএ, ঠিক আছে, 45 প্রোটিন। এই পার্টগুলো লার্জ সাব ইউনিট এগুলো দিয়েও তৈরি হয়ে যায়। লার্জ সাব ইউনিটের প্রোটিন নাম্বার হয়ে যায় অ্যামাইনো অ্যাসিডটাকে 45, 45টা প্রোটিন, এটা ইম্পর্টেন্ট। আর যদি স্মলার সাব ইউনিট হয় 30 প্রোটিন দিয়ে তৈরি হয়। ইউক্যারিওটিকের স্মলার ইউনিট তৈরি হয় কতগুলো প্রোটিন দিয়ে? 30টা প্রোটিন দিয়ে, আর তার থেকে একটু বেশি 15টা বেশি দিয়ে তৈরি হয় লার্জ সাব ইউনিট অর্থাৎ 45, ঠিক আছে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে 16S আর আরএনএও দেখতে পাওয়া যায় স্মলার সাব ইউনিটে, তবে মূলত 40S এবং 60S টাই বেশি পপুলার। ইউক্যারিওটিক রাইবোজোম হ্যাজ 2 সাবইউনিটস, 60S large subunits, 40S smaller subunits, they together form 80S, 20 লস হয়ে যায়, আগেই তোমাদের কাছে বলে দিয়েছি। এবারে চলে আসি আরেকটা সেল অর্গানেলির ক্ষেত্রে, তার নাম সাইটোস্কেলিটন। স্কেলিটন থেকেই বুঝতে পারবে যারা সেলের শেপ, সাইজ এগুলো দেওয়া এবং সেলকে আকার আকৃতি দেওয়া, তাদেরকে ধরে রাখা। আমি আগেই দেখেছিলাম আমাদের ভার্সেটাইল শেপের সেল হয়ে থাকে, তাই না? কোন সেল রাউন্ড, ওভাল, ইলংগেটেড, ডট লাইক, স্টার শেপ, এতগুলো সেলের স্ট্রাকচার দিয়ে থাকে কে? সাইটোস্কেলিটন। ইনসাইড সেলের মধ্যে থাকে কতগুলো মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয় গঠনগুলো, মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়, মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়, মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়, মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়, মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়। টিউবিউল, এই মাইক্রোটিউবিউল গুলোর নাম আছে, এই নামগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখো একটা সেল, এটা সেলের ইনসাইডের স্ট্রাকচার, ইনসাইডের স্ট্রাকচারে মাইটোকন্ড্রিয়া এবং আদার অর্গানেলিস গুলো, রাইবোজোম সব ফেসে আছে, দেখতে পাচ্ছ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব আটকে আছে। তা সত্ত্বেও এই সেলটাকে যদি আমি ঠেকা দিয়ে না রাখি তাহলে এরা সব কোলাপস করে যাবে। আমি একটা উদাহরণ দিই সবাইকে। আমাদের প্যারেড গ্রাউন্ড মাঠে মনে করো একটা সার্কাস এসছে, তাবু খাটানো হবে, তাবুটাকে মাটিতে ফেলে দেওয়া হলো। তাবুটাকে যদি একটা বাঁশ বা পাইপ দিয়ে আমি সোজা করে না দিই, তাবুর ইনসাইডে কি কোনো স্পেস তৈরি হবে যেখানে আমরা খেলা দেখাতে পারবো বা দর্শকরা বসতে পারবে? তার জন্য ওই যে বাঁশের স্ট্রাকচার গুলো দেওয়া হয়, ওই রকমই সাইটোস্কেলিটন স্ট্রাকচার পুরো সেলটার মধ্যে ঘিরে থাকে। এবং এই স্ট্রাকচারগুলো কি দিয়ে তৈরি হয়? ওই যে বলছি মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল গুলো কোনোটা হয় বিভিন্ন ধরনের ফিলামেন্ট, মনে রাখবে এই ফিলামেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। কিছু আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাঝামাঝি আকারে, আর কিছু আছে বেশি স্মলার ফিলামেন্ট। স্মলার ফিলামেন্ট তৈরি হয় অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে, ঠিক আছে, অ্যাক্টিন ফাইবারস। এগুলো আমরা যখন মাসেল পড়াবো তখন কিন্তু এই নামটা আবার বলবো, অ্যাক্টিন, মায়োসিন, এই ধরনের নামগুলো বলবো, সেগুলো মাইক্রোটিউবিউল। কিন্তু যে কোনো সেলের মধ্যে, মেইনলি অ্যানিমেল সেলের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্ট, মায়োসিন ফিলামেন্ট, এছাড়াও মিডল ইন্টারমিডিয়েট শেপের কিছু ফিলামেন্টটা স্ট্রাকচার দিয়ে তৈরি থাকে এই সাইটোস্কেলিটন।
সাইটোস্কেলিটনকে আমরা তাহলে যদি আমরা ডেফিনেশন দিই কি বলে বলবো, ইট ইজ দ্য নেটওয়ার্ক অফ ফিলামেন্টাস প্রোটিনাস, প্রোটিনিসিয়াস আর প্রোটিনাস, প্রোটিন দিয়ে তৈরি থাকে স্ট্রাকচার, কারণ এই যে অ্যাক্টিন মায়োসিন এরা কিছু প্রোটিন স্ট্রাকচার। আবার বলছি অ্যাক্টিন মায়োসিন এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের যখন মাসেল পড়াবো তখন এই নামগুলো আবার কাজে লাগবে। স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম, ইট প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট, বাংলায় বলে যান্ত্রিক সাপোর্ট। এই যে সার্কাসের তাবু দিয়ে যে ঠেকা দিয়ে রেখেছে সেটা একটা মেকানিক্যাল সাপোর্ট, কেমিক্যাল সাপোর্ট নয়, মেকানিক্যাল সাপোর্ট। আমাদের বডি মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুটো সাপোর্টই চলে। আমাদের বডির যে স্কালটা আছে সেটা মেকানিক্যাল সাপোর্ট, আমাকে সোজা দাঁড় করে রেখেছে। একটা মানুষের বিরুদ্ধে স্কাল বের করে নাও, কি হবে কে জানেন, কিন্তু মানুষটা ল্যাপ করে পড়ে যাবে। যারা ইনভার্টিব্রেটস, যাদের ভার্টিব্রাল কলাম নেই, তারা দেখবে ভিতর থেকে ভার্টিব্রাটা বের করে দিলে সে দম করে পড়ে যাবে। মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল, এরা সেলের শেপটাকে মেনটেন করে রাখে। চলো আমরা এখন আবার চলে আসি আমরা সেল অর্গানেলিজ ইন ইউক্যারিওটিক সেলের আমাদের পরবর্তী পার্টে, তার নাম সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। মনে রাখবে এটা অ্যাডভান্স স্টাডির জন্য এবং তোমাদের এক্সামের জন্য এই সিলিয়া ফ্ল্যাজেলার একটা স্ট্রাকচার তোমাদের শিখতে হবে। জানবে ইউক্যারিওটিক সেলের একদম বাইরের দিকে প্রচুর সিলিয়া ফ্ল্যাজেলা থাকে, যে সেলগুলো ফ্রি লিভিং তাদের মধ্যেও থাকে, বা আমাদের হিউম্যান বডিতেও প্রচুর সিলিয়ারি সেল আছে। হিউম্যান বডির যে সিলিয়ারি সেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য সেল সেগুলো আমাদের ট্র্যাকিয়াতে অবস্থিত। আমাদের যে এই যে শ্বাসনালী আছে, এই যে শ্বাসনালীর মধ্যে যে ব্রিদিং এর মধ্যে যে ট্র্যাকিয়া আছে সেখানেও এই ধরনের সিলিয়া ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। তাহলে সেই সিলিয়া ফ্ল্যাজেলা নিয়ে আমরা তোমাদের এখন একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, সেটা লক্ষ্য করো। আগে সিলিয়া ফ্ল্যাজেলা দেখতে গেলেই আমাদের এই যে পার্টগুলো তোমরা দেখছো সেটা হচ্ছে সেল মেমব্রেন। যে কোনো সেলের এই যে ব্লু কালারের পার্টটি দেখছো, এই সেল মেমব্রেনটা পুরোপুরি এক্সটেন্ড হয়ে পুরো সিলিয়াকে ঢেকে রাখে, এবং এই সেল মেমব্রেনের সঙ্গে সিলিয়াগুলো কিন্তু একদম সেলের মধ্যেও একটা বেসাল বডি থাকে। এই পার্টে দেখছো বেসাল বডি। আমি আগের বার বলেছিলাম তোমাদের যখন প্রোক্যারিওট পড়েছিলাম সেখানেও সিলিয়া ফ্ল্যাজেলার একটা বেসাল বডির কথা বলেছিলাম, এখানেও একটা বেসাল বডি রয়ে গেছে, যে বেসাল বডিটা অ্যাকচুয়ালি মোটরের কাজ করে। যেরকম আমাদের ফ্যান ঘোরার জন্য একটা মোটর লাগে, সেরকম এই মোটর পার্টে যদি সিলিয়া ফ্ল্যাজেলাগুলোর মধ্যে কোনো রকম এটিপি বা এনার্জি দিয়ে তাকে স্টিমুলেট করা যায়, স্টিমুলেটেড হয়, তারপরে সিলিয়া ফ্ল্যাজেলাগুলো তাদের নড়াচড়া করে এবং অ্যাকর্ডিং টু দেয়ার মুভমেন্ট উইশ সেইভাবে সেলেরা মুভমেন্ট করে, এবং যেই সেলগুলো প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা সেলগুলো কিন্তু এভাবে তারা ফ্রি লিভিং সেল, তারা ইউগ্লিনা এই যে সেলগুলো আছে তারা ওয়াটারের মধ্যে ফ্রিলি মুভ করতে পারে। সিলিয়াটা কিরকম, এই যে এক গুচ্ছ দেখছো, এই যে একটা গুচ্ছ থাকে, এই যে পুরো গুচ্ছের মতো দেখতে পাচ্ছ, এই একটা রাউন্ড করে একটা ঝাড়ুর গুচ্ছের মতো লাগছে, ব্রুমের গুচ্ছের মতো লাগছে, এইটাকে আমরা বলি অ্যাক্রোনিম। এই যে অ্যাক্রোনিম পার্টটাকে আমরা এই যে নিচের দুটো ছবির মধ্যে, ছবিটাকে পরে আরো ভালো করে আছে তোমাদের দেখাবো, এগুলোর মধ্যে এই যে এরকম ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করে থাকে 9, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলে 9 অ্যারেঞ্জমেন্ট, 1 2 3 4 5 6 7 8 9, এটাকে 10 9+1 অ্যারেঞ্জমেন্ট, কোথাও কোথাও 9 অ্যারেঞ্জমেন্টে থাকে। এ এবং বি দুটো স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এবং ট্রানজিশন ফাইবার কোনটা, ট্রানজিশন ফাইবার মনে রাখবে যেটা সেল থেকে এক্সটেন্ড হয়ে বেরিয়ে থাকে, যেটা সেল মেমব্রেনকে ওই সিলিয়াগুলোকে ঘিরে থাকে, সেই পার্টটাকে বলছে ট্রানজিশন ফাইবার। চলো সিলিয়া এবং ফ্ল্যাজেলার বেসিক স্ট্রাকচার অনেকটা একই রকম। মনে রাখবে সিলিয়ারা নাম্বারে অনেক বেশি হয়, ফ্ল্যাজেলা কম্পারেটিভলি নাম্বারে কম হয়, কিন্তু বেসিক স্ট্রাকচার অলমোস্ট সেম। এবার আমি সিলিয়া এবং ফ্ল্যাজেলার যে কমন ইনফরমেশন সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। দে আর হেয়ার লাইক আউটগ্রোথ, চুলের মতো, অফ দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেন থেকে কিন্তু এরা ওভারগ্রো করে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ কোথা থেকে ওভারগ্রো করছে সেই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরিষ্কার লিখতে হয়। সিলিয়া, দ্য স্মল স্ট্রাকচার হুইচ ওয়ার্ক লাইক ওটস কজেস দ্য মুভমেন্ট অফ সেল অর সারাউন্ডিং ফ্লুইড, অর্থাৎ যে সারাউন্ডের মধ্যে যে সেলটা থাকে সেটা আমাদের ট্র্যাকিয়াল সেল হতে পারে অথবা একটা ফ্রি লিভিং
অ্যানিমেল সেলও হতে পারে, তাদের বডি থেকে যে আউটগ্রোথ আছে সিলিয়া সেটা খুব স্মল স্মল স্ট্রাকচার হয়, কম্পারেটিভলি স্মলার স্ট্রাকচার। ফ্ল্যাজেলা হলে সেটা লার্জার স্ট্রাকচার হবে, চুলের মতো, কিন্তু সিলিয়াগুলো লোমের মতো বলতে পারো, অনেকটা আমাদের বডিতে চুল এবং লোম এই দুটোকে কম্পেয়ার করতে পারি। চুল হিসেবে আমরা বলতে পারি হেয়ার, যেটাকে বলছি সেটাকে বলছি আমরা ফ্ল্যাজেলা, আর তারই স্মলার যে ভার্সন আছে সেটাকে বলবো সিলিয়া। এবার ফ্ল্যাজেলা এই পার্টটাকে বলবে লঙ্গার, এটা তোমরা বুঝে নিয়েছো, আগেই বললাম। রেসপন্সিবল ফর সেল মুভমেন্ট, সেলের মুভমেন্টের জন্য এটা খুব বেশি কাজ করে। আর সিলিয়া সাধারণত এক জায়গায় স্ট্যাটিক মুভমেন্টের কাজটা করে। ফ্ল্যাজেলা অফ প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস আর স্ট্রাকচারালি ডিফারেন্ট। প্রোক্যারিওটিক স্ট্রাকচার এবং ইউক্যারিওটিক স্ট্রাকচারে এরা আলাদা। প্রোক্যারিওটিক স্ট্রাকচার এর আগে তোমাদের বলে দিয়েছিলাম, বেসাল বডি দুটোর ক্ষেত্রে কমন, কিন্তু ইউক্যারিওটিক সিলিয়ার মধ্যে কতগুলো মাইক্রোটিউবিউলের গঠন আছে সেটা তোমাদের কাছে আমি একটু পরে নিয়ে আসছি, দেখতে পাবে। সিলিয়া ফ্ল্যাজেলাগুলো এই সেই সিলিয়া ফ্ল্যাজেলার একেবারে ক্লাসিক্যাল ছবি। এই ছবিটাকে নিয়ে আগে ডিসকাস করে নিই, তারপরে তোমাদের আদার স্ট্রাকচারগুলোকে নিয়ে বলবো। দেখো, যে কোনো সিলিয়ার মধ্যে যদি এটাকে আমরা ট্রান্সভার্স সেকশন করি তাহলে দেখতে পাবো এখানে একটা প্লাজমা মেমব্রেন রয়ে গেছে। কোথায়? এই যে প্লাজমা মেমব্রেন বাইরে থেকে দেখতে পাচ্ছি, তার ভিতরে ম্যাট্রিক্স আছে, এবং তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে পেরিফেরাল মাইক্রোটিউবুল। এই যে কতগুলো টেনিসের র্যাকেটের মতো দেখছো, এই যে কালো কালো রঙের এখানে আছে গোল গোল, এই যে একটা এখানে আছে, এখানে আছে, এই যে পেরিফেরাল মেমব্রেন, এরা কিন্তু পেয়ারে পেয়ারে থাকে, এগুলোকে বলছে পেরিফেরাল মাইক্রোটিউবিউল। এবং প্রত্যেকটা পেরিফেরাল মাইক্রোটিউবিউল থেকে এই 5টা করে আরো কতগুলো ডিস্ক শেপ অর্গান, কতগুলো পার্ট বেরিয়ে গেছে, তাকে বলা হয়, এটাকে ইন্টার ডাবলেট ব্রিজ। এই দেখো ইন্টার ডাবলেট ব্রিজ এটাকে বলে না, ইন্টার ডাবলেট ব্রিজ কোনটাকে বলছে? এই যে প্রত্যেকটার সঙ্গে এই যে সবুজ সবুজ রঙের একটা কানেকশন, এইটাকে আমরা সেই ব্রিজ বলছি, এই কানেকশনটাকে আমরা ব্রিজ বলছি। এইগুলো প্রত্যেকটা সেই ব্রিজ লাইক স্ট্রাকচার, ঠিক আছে। আর সেন্ট্রাল মাইক্রোটিউবিউল কোনটাকে বলছি? দেখো এই যে মাঝখানে যে মাইক্রোটিউবিউল দুটো আছে, এই যে এক্সট্রা দুটো, পার্টিকুলারলি এই যে ব্লু কালারের যে ডিপ ব্লুটা দেখছো, এটাকে বলছি সেন্ট্রাল মাইক্রোটিউবিউল। দুটো পেরিফেরাল, মানে এইটাকে আমরা যে কোনো কিছু স্ট্রাকচারের পেরিফেরিতে, অর্থাৎ তার চারিদিকে, এই যে চারিদিকে যদি ঘিরে থাকে তাকে পেরিফেরি বলি, আর মাঝখানে তাকে বলি সেন্ট্রাল। তো পেরিফেরাল জায়গায় থাকলে পেরিফেরাল মাইক্রোটিউবিউল, আর সেন্ট্রাল মানে পুরো কেন্দ্র অঞ্চলে, এই জায়গাটা আমাদের সেন্টার বলা হয়, সেন্টার পার্টে যেটা থাকছে তাকে বলা হয় সেন্ট্রাল মাইক্রোটিউবিউল। রেডিয়াল স্পোক খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে এই যে ব্যাটের মতো দেখতে যেটা বেরিয়ে এসছে নিচের দিকে সেন্টারের দিকে আসছে তাকে আমরা বলি রেডিয়াল স্পোক। আর একটা হচ্ছে সেন্ট্রাল সিদ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে রেড কালারের একদম ব্র্যাকেটের মতো দেখছো, এই যে রেড কালারের একটা ব্র্যাকেট রয়ে গেছে, এটাকে আমরা বলি সেন্ট্রাল সিদ, ঠিক আছে। এইগুলো নিয়ে এবং কতগুলো প্রলংড, প্রত্যেকটা পেরিফেরাল মাইক্রোটিউবিউলের যে রাউন্ডগুলো আছে সেখান থেকে কতগুলো 5টা করে আরো কতগুলো আউটগ্রোথ আমাদের এখানে দেখতে পাওয়া যায়। এবার আমরা কিছু যে রাইটিংগুলো বা লেখাগুলো আছে সেটা পড়ে নিই। সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলাম আর কভার্ড উইথ প্লাজমা মেমব্রেন। এই যে দেখো পুরো ইয়েলো কালারের যে এই যে পুরো ম্যাট্রিক্স মতো আছে, এইটাকে আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার বলছি। প্লাজমা মেমব্রেন দিয়ে এই সিলিয়া ফ্ল্যাজেলামগুলো কভার করা থাকে। দেয়ার কোর বা অ্যাক্সোনিম, দেয়ার কোর, এই যে কোর পার্টটা একদম সেন্ট্রাল পার্ট, ভিতরের পার্টটাকে আমরা কোর পার্ট বলছি, যেটাকে অ্যাক্সোনিম বলা হয়, হ্যাজ মেনি মাইক্রোটিউবুল। ওই যে ডিস্ক লাইক স্ট্রাকচার বলেছিলাম, এই যে 9 পেয়ার তোমাদের বললাম মাইক্রোটিউবুল, এই 9 পেয়ারটা মাথায় রাখবে, রানিং প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস, লং অ্যাক্সিসের প্যারালালে এরা পরপর সাজিয়ে থাকে। অ্যাক্সোনিম হ্যাজ 9 পেয়ার্স অফ ডাবলেটস, দুটো করে। কেন ডাবলেট বলছিলাম? এই যে প্রত্যেকটা পেরিফেরাল প্রোটিন দুটো স্ট্রাকচার, দুটো রাউন্ড স্ট্রাকচার, তাকে আমরা ডাবলেট বলি। এই জায়গাগুলো বলেছিলাম ডাবলেট। রেডিয়ালি অ্যারেঞ্জড পেরিফেরালি। এবার রেডিয়ালি কেন? রেডিয়াস থেকে রেডিয়ালি এসছে, তোমরা রেডিয়াল সিমেট্রি যেমন পড়েছিলে সেরকম ভাবে রেডিয়াস থেকে রেডিয়ালি, এটা পুরো রেডিয়াস বরাবর সেজে থাকে। রেডিয়াস কাকে বলে?
সেন্টার পার্ট থেকে শুরু করে পেরিফেরি পর্যন্ত লম্বা দাগ তাকে রেডিয়াস বলে, তোমরা ম্যাথমেটিক্সে জানো এটা, বাংলায় ব্যাসার্ধ বলি। সেরকম রেডিয়াল পেরিফেরাল এটা রেডিয়ালি অ্যারেঞ্জমেন্টে রেডিয়ালি থাকে। এবার মাইক্রোটিউবুলস অ্যান্ড এ পেয়ার অফ সেন্ট্রাল মাইক্রোটিউবুলস, এই যে কোনটা সেন্ট্রাল, এই যে সেন্ট্রাল মাইক্রোটিউবুলস থাকে দুটো আলাদা হয়ে থাকে বলে তাদের মধ্যে কানেক্টর লেগে থাকে, তাকে দিস ইজ কল্ড 9+2 অ্যারে বা 9+2 সজ্জাক্রম। সিলিয়াতে এটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। 9+2 অ্যারে দেখতে পাওয়া যায় কোথায়? আনসার উইল বি সিলিয়া অফ ইউক্যারিওটস। সিলিয়া অফ ইউক্যারিওটস এ 9+2 অ্যারে দেখতে পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, তোমাদের সামনে তুলে ধরলাম। আরো কিছু মোর ইনফরমেশন তোমাদের কাছে এখানে নিয়ে এসেছি, সেই ইনফরমেশনগুলো তোমাদের বলে দিচ্ছি। দ্য সেন্ট্রাল টিউবিউলস আর কানেক্টেড বাই এ ব্রিজ, কিছুক্ষণ আগে যে ব্রিজটা দেখালাম, যে ব্রিজগুলো, এই যে ব্রিজগুলো আছে দুটো সেন্ট্রাল ক্যানেল, এটা পুরো পেরিফেরির দিকে কানেক্টেড হয়ে থাকে। আর এনক্লোজড বাই এ সেন্ট্রাল সিদ, সেগুলো সেন্ট্রাল সিদ দিয়ে এনক্লোজ করা থাকে। কোনটা? এই যে রেড কালারের যে পার্টটা দেখিয়েছিলাম তাকে সেন্ট্রাল সিদ বলা হয়। ইট ইজ কানেক্টেড টু ওয়ান অফ দ্য টিউবুলস অফ ইচ পেরিফেরাল ডাবলেট বাই এ রেডিয়াল স্পোক। কোথায় রেডিয়াল স্পোক? এই যে রেডিয়াল স্পোক গুলো আমরা দেখছি, রেডিয়াল স্পোক, রেডিয়াস বরাবর আসছে তাই এটাকে রেডিয়াস। কেন রেডিয়াল স্পোক? এই যে এখান থেকে সেন্টার থেকে এটাকে একটা রেডিয়াস বলে থাকে, রেডিয়াল স্পোক বলা হয়। দাস দেয়ার আর 9 রেডিয়াল স্পোক। রেডিয়াল স্পোক থাকবে 9, কিন্তু ডাবলেট থাকবে 9 পেয়ার্স। যতগুলো থাকবে প্রত্যেকটারই একটা করে রেডিয়াল স্পোক থাকবে, তাহলে 9 রেডিয়াল স্পোক। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। দ্য পেরিফেরাল ডাবলেটস আর অলসো interconnected by linkers. The peripheral doublets are also interconnected by linkers. কতগুলো লিঙ্কার দিয়ে কানেক্টেড করা থাকবে। Cilium and flagellum emerge from centriole-like structure called basal bodies. Cilia and flagella emerge from a centriole-like structure called basal body. কেন centriole-like structure? ওই ঝাড়ুর গুচ্ছের মতো বলেছিলাম, সে ঝাড়ুর এটা লম্বা লম্বা করে, কিন্তু এটা যখন এইভাবে কেটে দিয়েছি সেভাবে গোল গোল দেখা যাচ্ছে, কিন্তু যদি আমি সোজা করে রাখি তাহলে এই যে আঙ্গুলগুলো যেমন সোজা 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 দেখতে পাচ্ছে, আমার আঙ্গুলে যেমন 10টা আছে, 10টা না 9টা, এই 9টা এইভাবে করে গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, এই যে এইভাবে 9, একটা সরিয়ে দিয়েছি 9, এখানে কোথাও 5 এখানে আছে। ঠিক আছে, আমার আঙ্গুলে 5টা আঙ্গুল আর এটা আঙ্গুল মিলে আর 4টে, এই যে 4 ফিঙ্গার্স and 5 fingers, এ মিলে 9 হয়ে গেল। এরকম ভাবে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে, যেটা এই জন্য বলছে সেন্ট্রিওল লাইক স্ট্রাকচার। কেন? এরপরে আমরা সেন্ট্রিওলের স্ট্রাকচার দেখব, তখনই বুঝতে পারবে যে সেন্ট্রিওলটা কিরকম দেখতে হয়। এবার আমরা চলে আসছে ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। ওই যে সেন্ট্রিওল লাইক স্ট্রাকচার যে বলেছিলাম, সেই স্ট্রাকচারটাই এখন কিছুটা বুঝতে পারবে। এদেরও ওই রকম অ্যারেঞ্জমেন্টই থাকে, সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করব। মনে রাখবে, সেন্ট্রিওল ইজ এক্সক্লুসিভ স্ট্রাকচার অফ অ্যানিম্যাল সেল। একদম এই কথাটা মনে রাখবে, সেন্ট্রিওল কখনোই থাকে না প্ল্যান্ট সেলে। আবার মনে রাখবে আরেকটা জিনিস আমার এই মুহূর্তে মনে পড়লো, তখন গলগি অ্যাপারেটাস যখন বোঝাচ্ছিলাম, গলগি অ্যাপারেটাস যদি প্ল্যান্ট সেলে হয় তখন তাকে অনেকে ডিকটিওজোমও বলে। কোনো কোনো বইতে তুমি ডিকটিওজোম নামটা পেতে পারো। ডিকটিওজোম নামটা কিন্তু কোনো আলাদা কোনো নাম নয়, সেটা গলগি বডির, গলগি অ্যাপারেটাসের আরেক নাম। যাই হোক, এবার আমরা ফিরে আসি সেই সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলে। সেই সেন্ট্রিওলে মনে রাখবে সেটা অ্যানিম্যাল সেলের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আমরা ছোটবেলায় তোমরা জানো সেল ডিভিশন করেছে, এর পরের চ্যাপ্টারে পড়বো সেল ডিভিশনের। সেখানে মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল বা বাংলায় বলে বেম, ওই স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল যে তৈরি হয় সেই ক্রোমোজোমকে কানেক্ট করে রাখে, সেই স্পিন্ডল অ্যাকচুয়ালি এই সেন্ট্রোজোম থেকেই অ্যানিম্যাল সেলে তৈরি হয়। প্ল্যান্ট সেলের সেন্ট্রোজোম থাকে না বলে তার মধ্যে থাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মাইক্রোটিউবিউলগুলো আছে সেগুলো সাইটোপ্লাজম থেকে তারা কনসেন্ট্রেট করে তৈরি হয়। তাহলে স্পিন্ডল তৈরি হয় অ্যানিম্যাল প্ল্যান্ট দুটো সেলই, কিন্তু অ্যানিম্যাল সেলের সেন্ট্রিওল তৈরি হবে সবসময় এই সেন্ট্রিওল নয়, স্পিন্ডল তৈরি হবে সেন্ট্রিওল সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রোজোমটা বিগার স্ট্রাকচার, সেন্ট্রিওল তার স্মলার ইউনিট।
এইভাবে মনে রাখবে। প্ল্যান্ট সেলে সেটা আলাদা হয়, সাইটোপ্লাজম থেকে হয়, সাইটোপ্লাজমে ছড়ানো মাইক্রোটিউবিউল থেকে হয়। ওই অ্যাক্টিন প্রোটিন যে দেখেছিলাম সেরকম, টিউবিউলিন প্রোটিন, অ্যাক্টিন প্রোটিন, এগুলো সব বিভিন্ন ধরনের প্রোটিন। চলো আমরা সেন্ট্রোজোম স্ট্রাকচারটা আগে পড়বো, তারপরে সেন্ট্রিওল পড়ে নেব। সেন্ট্রোজোম ইজ অ্যান অর্গানেলি কন্টেনিং টু নন মেমব্রেন, ভালো করে নন মেমব্রেন বাউন্ড সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার কল্ড সেন্ট্রিওল। নন মেমব্রেন বাউন্ড, এরা কিন্তু পাশাপাশি অবস্থান করে, দুটোকে মিলে সেন্ট্রোজোম বলে। কাজে এদের মধ্যে এরকম কোনো মেমব্রেন বাউন্ড থাকে না, এটা ইম্পর্টেন্ট। দে আর সারাউন্ডেড বাই পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স, দে আর সারাউন্ডেড বাই পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স। এই যে সূর্যের মতো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এখানে দেখবে একটা পুরো পিঙ্ক কালারের একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু কোনো মেমব্রেন নেই। এই যে মেমব্রেন ছাড়া একটা অ্যাস্ট্রাল রের মতো কতগুলো অংশ তৈরি করেছে, কারণ অ্যাস্ট্রাল রের কথা আমি এখনই বললাম, পরবর্তীকালে যখন সেল ডিভিশন করব তখন অ্যাস্ট্রাল রে সম্পর্কে বলবো। অর্থাৎ তারা পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স, অর্থাৎ এই সেন্ট্রিওলের পাশ দিয়ে যে ম্যাট্রিক্সটা থাকে তাকে পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স বলে। পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স দিয়ে ঘেরা, পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স দিয়ে ঘেরা দুটো সেন্ট্রিওলকে একসঙ্গে বলে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমটা কি? সেন্ট্রোজোম হচ্ছে পেরিসেন্ট্রিওলার, সেন্ট্রিওল দুটো সেন্ট্রিওলে পেরিফেরিতে থাকবে, ঘিরে থাকবে, ম্যাট্রিক্স মানে ধাত্র, পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স দিয়ে ঘেরা, তার মাঝখানে দুটো যে স্মল ইউনিট থাকে তাদের বলা হয় সেন্ট্রোজোম। আর সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে? দুটো সেন্ট্রিওল থাকে, পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স দিয়ে ঘেরা। এবার পরের পয়েন্টটাকে যদি আমরা পড়ে ফেলি তাহলে দেখতে পাবো, the centrioles lie perpendicular to each other। কারণ একটা এইভাবে থাকলে একটা এইভাবে থাকবে, পারপেন্ডিকুলার। কারণ আমরা বেশিরভাগ সময় সেন্ট্রিওলকে একটা লম্বাটে আকৃতির ডাম্বেল ব্যারেল শেপ দেখবো, আরেকটা এরকম ভাবে দেখবো, পারপেন্ডিকুলার ভাবে থাকে বা প্যারালালি ভাবে থাকবে, ওটা অনেক রকম ভাবে অ্যারেঞ্জ করা থাকে। পার্টিকুলার থেকে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট স্পেশালি টার্মটা লিখতে হবে, পারপেন্ডিকুলার অ্যারেঞ্জ টার্মটা কিন্তু লেখা উচিত। বলবো দে আর মেড আপ বাই 9 ইভেনলি স্পেসড পেরিফেরাল ফাইব্রিল অফ টিউবিউলিন প্রোটিন। দেখো আগেরটায় সিলিয়াতে কি ছিল? 9+2 অ্যারে, আর এটাও অনেকটা ঠিক ওই রকমই, প্রত্যেকটা সেন্ট্রিওল 9 পেয়ার্স অফ, এরকম ভাবে 9টা, তোমরা গুনলেই দেখতে পাবে এখানে 9টা আছে। টিউবিউলিন প্রোটিন দিয়ে ওই ঝাড়ুর মতো একটা স্ট্রাকচার তৈরি করেছে, ব্রুমের মতো, ঠিক আছে, একটা বান্ডিল, এক ঝোঁকা বা একটা দলা করে দিয়েছে। ইচ অফ দ্য পেরিফেরাল ফাইব্রিল, খুব ইম্পর্টেন্ট, ইজ এ ট্রিপলেট। এর আগের ইম্পর্টেন্ট ছিল ডাবলেট, কোথায়? এটা কিন্তু ট্রিপলেট। কেন ট্রিপলেট? এই যে প্রত্যেকটা দেখে এখানে 3টে আছে, এখানে 3টে আছে, দেখো এই তিনটে, তাহলে ট্রিপলেট স্ট্রাকচার বলা হয় এগুলোকে। এরকম ট্রিপলেট কটা আছে? 9 অ্যারেতে আছে, 9+2 বা অন্য কোনো কিছু কিন্তু নেই। 9 অ্যারেতে থাকলেই বুঝবে সেটা সেন্ট্রিওলের কথা বলা হচ্ছে। এই 9 অ্যারে একদম সুন্দরভাবে অ্যারেঞ্জ করে আছে, 9 অ্যারে, তাই এদেরকে বলা হয় ট্রিপলেট। ট্রিপলেট কোডন নয়, এটা ক্লাস 12-এ ট্রিপলেট কোডন আলাদা বলবো, কিন্তু সিলিয়ার সঙ্গে কম্পেয়ার করো, সিলিয়াতে ছিল ডাবলেট, এখানে গেল ট্রিপলেট। এটা কিন্তু মেজর পার্থক্য সেন্ট্রিওলের। দ্য অ্যাডজাসেন্ট ট্রিপলেট আর অলসো লিঙ্কড, প্রত্যেকটা ট্রিপলেট লিঙ্ক করা থাকে, নিজেদের গায়ে গায়ে লেগে থাকে, এরা আগের মতো কোনো কানেক্টর থাকে না, সিলিয়াতে যেরকম কানেক্টর ছিল। কাজে এটা কিন্তু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলের আরো কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার তোমাদের সামনে বলে দিচ্ছি। ছবিটাকে আরো একটা অ্যাঙ্গেলে অন্য একটা ছবি তোমাদের তুলে দেওয়া হয়েছে। এই যে ঝাড়ুর মতো স্ট্রাকচার দেখছো, এগুলোকে বলা হবে মাইক্রোটিউবিউল। আমি আগেই বলেছিলাম টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি মাইক্রোটিউবিউল, এবং এদের মাঝখানে, প্রত্যেকটা টিউবিউলের মাঝখানে একটা ফাঁকা স্থান রয়ে যায়, এবং এই যে প্রত্যেকটা, এই যে হোল স্ট্রাকচার, এই যে গোটা স্ট্রাকচারটাকে আমরা বলি সেন্ট্রিওল, ঠিক আছে। আর পেরিফেরাল ম্যাট্রিক্স দিয়ে ঘেরা, এটাই হলো সেন্ট্রোজোম। এই যে পুরো সেন্ট্রোজোমের কথা বললাম, পেরিফেরাল ম্যাট্রিক্স, এই যে ইয়েলো ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, সেটা পেরিফেরাল সেন্ট্রিওলার ম্যাট্রিক্স। দ্য সেন্ট্রাল পার্ট,
আমরা এখান থেকে বলবো দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য সেন্ট্রিওল ইজ অলসো প্রোটিনিশিয়াস, অর্থাৎ এই সেন্ট্রাল পার্টের মধ্যে রয়ে গেছে প্রচুর প্রোটিন, এগুলোর মাঝখানে প্রোটিন, তার মানে ওই যে অ্যাক্টিন প্রোটিন তোমাকে বলছি। অ্যান্ড কল দ্য হাব, অনেকগুলো প্রোটিন একসঙ্গে করলে আমরা হাব বলি, কথাটা জানবে। হাব কোথায় টার্মটা পেয়েছো? যখন অনেকগুলো ইউএসবি একসঙ্গে তোমরা কোনো একটা জায়গায় অনেক সময় দেখতে পাও যেখানে ইউএসবি হাব বলা হয়, একই রকম জিনিস একসঙ্গে যখন ইউনিফাইড হয় তাকে আমরা হাব বলি। হুইচ ইজ কানেক্টেড উইথ টিউবিউলস অফ দ্য পেরিফেরাল ট্রিপলেট। আবারও বলছি, পেরিফেরাল ট্রিপলেট তোমাদের একবার বলেছি, আরেকবার নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্রত্যেকটা তিনটে তিনটে করে থাকে বলে ট্রিপলেট বলা হয়। পেরিফেরাল ট্রিপলেট বাই রেডিয়াল স্পোকস মেড অফ অলসো প্রোটিন। এই রেডিয়াল স্পোকগুলো কিন্তু এই যে রেডিয়াল স্পোক লাগছে না, প্রত্যেকটা এই যে স্পোকের মতো দেখাচ্ছে, রেডিয়াল এই যে প্রত্যেকটা স্পোক দিয়ে স্পোকের মতো দেখাচ্ছে, এগুলো প্রোটিন দিয়ে তৈরি। দ্য সেন্ট্রিওলস ফ্রম দ্য বেসাল বডি, সেন্ট্রিওলদেরও একটা বেসাল বডি থাকবে, যে কোনো কিছুর বেসে থাকবে বেসাল বডি, এই ধরনের স্ট্রাকচারে বেসাল বডি থাকে। অফ সিলিয়া অর ফ্ল্যাজেলা অ্যান্ড স্পিন্ডল ফাইবার্স দ্যাট গিভস রাইজ টু স্পিন্ডল অ্যাপারেটাস। আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম, যখন মাইটোসিস, মিওসিস, সেল ডিভিশন পড়াবো তখন দেখবে এই যে সেন্ট্রিওল থেকে ওভারগ্রো করা কতগুলো টিউবিউলিন প্রোটিন একদম সেন্ট্রাল পার্টে, সেন্ট্রোমিয়ার বলা হয়। কার সেন্ট্রোমিয়ার হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে দুটো পার্ট ডিস্ক লাইক স্ট্রাকচার থাকে, কাইনেটোকোর বলে। সেই কাইনেটোকোরের মধ্যে এরা লেগে গিয়ে সেল ডিভিশনে টেক পার্ট করে এবং প্রত্যেকটা এরকম স্পিন্ডল শেপ। স্পিন্ডল কথাটা নিশ্চয়ই তোমরা জানো, বাংলায় বলে মাকু, ইংরেজিতে বলে স্পিন্ডল। এরকম দেখতে হয়, উপরটা শার্প, নিচেরটাও শার্প, মাঝখানটা মোটা থাকে, যেটা ইউজ করা হয় আমাদের হ্যান্ডলুমে। এখনকার দিনে বেশি ইউজ করা হয় না, আগেকার দিনে ইংল্যান্ডে হলো বা আমাদের ইন্ডিয়াতে হলো, তাই স্পিন্ডলটা সবার পরিচিত বলে স্পিন্ডলের সঙ্গে এটাকে তুলনা করে এটাকে স্পিন্ডল ফাইবার বলা হয়। কন্টিনিউয়াস ফাইবার, নন কন্টিনিউয়াস ফাইবার, ডিসকন্টিনিউয়াস ফাইবার বলবো এগুলোকে। এই সমস্ত ইনফরমেশনগুলো যখন সেল ডিভিশন বোঝাবো তখন কাজে লাগবে। আমি বলেছিলাম এটা মাদার অফ অল সাবজেক্ট, তাই তখনের কথাগুলো এখানে একটু বলতে হচ্ছে। তখন কিন্তু এখানের ইনফরমেশনগুলো টানবো, তখন যদি এই চ্যাপ্টারটা ভুলে যাও তবে কিন্তু গন্ডগোল। মনে করতে হবে, এগুলো টুকে রাখতে হবে। একবার শিখে যত তোমরা অল্প 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 করে শিখতে থাকবে, যখন ওভারঅল নলেজটা হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে 11 থেকে তোমাদের এর আগে বোরিং বা খারাপ লাগছিল সেটা বোরিং বা খারাপ একবারে নয়। ওভারঅল আমরা হিউম্যান বিইং বা আমাদের অর্গানিজম নিয়ে যখন টোটাল নলেজ হবে, আমরা তো 1 বাই 1 আসবো, আমরা একদিনই সব নলেজ নিতে পারবো না। যখন ধৈর্য ধরে থাকো, অল্প অল্প করে সব নলেজ যখন গ্যাদার হয়ে যাবে, ওভারঅল যখন তোমার নলেজটা অনেক বড় হয়ে যাবে, তখন দেখবে তোমরা আমার মতো কথা বলতে পারছো। তখন তোমাদের মনে হবে ইয়েস উই হ্যাভ লার্নড। একদিনে কেউ কিছু শিখতে পারে না, কাজে বোরনেস কিন্তু এখানে ইম্পর্টেন্ট কথা নয়। বোর হতে 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 এক সময় তোমরা হোল নলেজটা পেয়ে যাবে। তার জন্য বোরিং জিনিস যেটা খেতে তেতো লাগে তার এফেক্ট কিন্তু ভালো, মাথায় রাখবে। বোরিং জিনিস প্রথমে লাগলেও পরে যখন তোমরা এটার একদম ডিপ নলেজে যাবে, যারা হায়ার স্টাডিজ করবে বা কেউ নিটে বসতে চাইবে, অনেকে ক্লাস 11কে একেবারে গুরুত্ব দেয় না, তাদের ক্ষেত্রে এই নলেজগুলো যখন আসতে শুরু করে তখন দেখবে আরো ভালো লাগতে শুরু করেছে। ওভারঅল যখন ক্রমাগত যখন চ্যাপ্টারের আমরা শেষের দিকে যেতে থাকবো, যদিও আমরা এখনো মিডেও যাইনি, আস্তে আস্তে আমরা কোন কোন চ্যাপ্টার একটু ছোট আছে সেগুলোকে ফার্স্ট আমরা করব। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এটার মধ্যে একটু সময় যাচ্ছে আমাদের। দেখো স্পিন্ডল শেপ লেখাটা পড়ে নেব। ডিউরিং সেল ডিভিশন অফ দ্য অ্যানিমেল, এটা তোমাদের আগে আমি আগেই বলে দিয়েছি।